জীবাণুটাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এই কারণে এর নামটা হয়েছে কি বলতো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এর পূর্বে আমরা লোহিত রক্ত কণিকা নিয়ে স্টাডি করেছিলাম, আজকে আমরা শ্বেত রক্ত কণিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার আমন্ত্রণ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, শ্বেত রক্ত কণিকা, রক্তে তিন প্রকারের কণিকা ছিল আমরা জানি, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। এই শ্বেত রক্ত কণিকার কিন্তু তিনটা নাম আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, যে শ্বেত রক্ত কণিকা এই বর্ণ থাকে না বলে কি বলা হয় হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি। এছাড়াও আরো একটা নাম আছে লিউকোসাইট। তাহলে কি কি বললাম আমরা, শ্বেত রক্ত কণিকার অপর একটা নাম কি বলতো, লিউকোসাইট। আচ্ছা, লিউকো কথার অর্থ কি? লিউকো কথার অর্থ হচ্ছে নাই, আর সাইট কথার অর্থ হচ্ছে বর্ণহীন। তা লিউকো নাই, কি নাই? বর্ণহীন, অর্থাৎ এর মধ্যে কোনো কালার নাই। এই জন্য সাইট কথার অর্থ কোষ, তার মানে কি এটা হচ্ছে বর্ণহীন কোষ। এই কারণে একে বলা হয়ে থাকে হচ্ছে শ্বেত রক্ত কণিকা। তো শ্বেত রক্ত কণিকা, হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি, আর একটা নাম পেলাম কি আমরা, লিউকোসাইট। তো শ্বেত রক্ত কণিকার বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আছে। লোহিত রক্ত কণিকার মতো শ্বেত রক্ত কণিকার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে কি কি বৈশিষ্ট্য আছে? তাহলে প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো, যে শ্বেত রক্ত কণিকা, প্রথম এক নাম্বার বৈশিষ্ট্য আমরা বলতে পারি যেটা হচ্ছে বর্ণহীন। এটা হলো বর্ণহীন, কারণ এর মধ্যে কোনো হিমোগ্লোবিন থাকে না, তাই না? এই জন্য এর বর্ণ হয় কি সাদা। তাহলে দুই নাম্বার পয়েন্ট বলতে পারি যে এর মধ্যে হিমোগ্লোবিন নাই। এর মধ্যে কি নাই বলতো ভাইয়া? হিমোগ্লোবিন নাই। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? এ হচ্ছে বর্ণহীন, বর্ণহীন কোষ। দুই নাম্বার কেন বর্ণহীন হয়? বলতে তার মধ্যে হিমোগ্লোবিন থাকে না। ওকে। তিন নাম্বার বৈশিষ্ট্য যদি বলি, যে শ্বেত রক্ত কণিকাই রক্তের একমাত্র কণিকা যার মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে। আমরা জানি লোহিত রক্ত কণিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না, অনুচক্রিকার মধ্যেও কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসটা পাওয়া যায় কোথায়? নিউক্লিয়াসটা পাওয়া যায় হচ্ছে শ্বেত রক্ত কণিকায়। তার মানে আমরা এখানে বলতে পারি যে এর নিউক্লিয়াস আছে। ওকে। এবার দেখো তো, লোহিত রক্ত কণিকার যেরকম আকারটা ছিল দ্বি অবতল চাকতির মতো, শ্বেত রক্ত কণিকার এইরকম কোনো আকার থাকে না, নির্দিষ্ট কোনো আকার নাই। অর্থাৎ তাদের আকারটা পরিবর্তনশীল, তারা নিজের ইচ্ছা মতো কি করতে পারে, আকারটা পরিবর্তন করতে পারে। অনিয়ত আকার, তাহলে এটা কি? অনিয়ত আকার বা নির্দিষ্ট আকার আকৃতি বিহীন, অনিয়ত আকার। এবং এদের আকারটা কেমন? এইবার মতো, তারা চাইলে কিন্তু কি করতে পারে, নিজের রূপটা চেঞ্জ করতে পারে। তাহলে এরা অ্যামিবার মতো, তাই না? আর একটা বৈশিষ্ট্য লিখতে পারি কি, এরা অ্যামিবার মতো আকার বিশিষ্ট হয়। ওকে, অ্যামিবার মতো আকার বিশিষ্ট হয়। লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন ছিল? লোহিত রক্ত কণিকার আয়ু ছিল 120 দিন। শ্বেত রক্ত কণিকা বাঁচে কয়দিন বলতো? শ্বেত রক্ত কণিকা বাঁচে 1 থেকে 15 দিন, 1 থেকে 15 দিন। বেশ কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু আমরা বলেই ফেললাম, যে একটা হলো শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো বর্ণ নাই, এর মধ্যে হিমোগ্লোবিন থাকে না বলেই সে কি হয়, বর্ণহীন হয়। এর নিউক্লিয়াস আছে, রক্তের একমাত্র কণিকা যার নিউক্লিয়াস আছে। এর নির্দিষ্ট কোনো আকার নাই, অনিয়ত আকার। আকারটা কেমন হবে? বলে অ্যামিবার হবে। এই শ্বেত রক্ত কণিকা বাঁচে কতদিন? 1 থেকে 15 দিন। ওকে। প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা প্রায় কত বলতো? 2.5 লক্ষ, তাই না? প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যাটা কত? এদের সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ। ওকে, এদের সংখ্যা কত বলতো? 2.5 লক্ষ। কিন্তু অসুস্থ যে দেহে এদের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়াও এদের প্রধান কাজটা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করা। সো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে, ধরো এরকম যদি একটা শ্বেত রক্ত কণিকা থাকে, একটা শ্বেত রক্ত কণিকা যখন থাকবে, এই শ্বেত রক্ত কণিকা যেহেতু নির্দিষ্ট কোনো আকার নাই, আমরা অনিয়ত আকার একটা শ্বেত রক্ত কণিকা অঙ্কন করে ফেললাম। এখন শ্বেত রক্ত কণিকার কাজ কিন্তু জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে ফেলবে। এখন কখনো যদি আমার সামনে, ধরো একটা আমার দেহের ভিতরে
একটা জীবাণু প্রবেশ করে গেছে, তখন এই শ্বেত রক্তকণিকা কি করবে, তার আকারটা পরিবর্তন করে ফেলবে। কেমন? অ্যামিবার মতো তার আকারটা পরিবর্তন করে ফেলবে। সো পরিবর্তন করে তখন কি করবে, সে এই খাবারটাকে একদম ধরে ফেলবে, তাই না? এবং তার দেহের ভিতর থেকে এক ধরনের ক্ষতিকর পদার্থ বা রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে, যে পদার্থটা এই জীবাণুর জন্য ক্ষতিকর। তাহলে এইটা হচ্ছে আমার একটা জীবাণু। এই জীবাণুটাকে কে ধ্বংস করবে এখন বলতো? শ্বেত রক্তকণিকা ধ্বংস করে ফেলবে। সো এ যখন এই রাসায়নিক পদার্থের উপস্থিতিতে জীবাণুটা যখন মারা যাবে, তখন কিন্তু এই সম্পূর্ণ জীবাণুটাই এই শ্বেত রক্তকণিকা ভক্ষণ করে ফেলবে। সো এখান থেকে কিন্তু নামটা আসে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো কথার অর্থই হচ্ছে খাওয়া। তাহলে এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা কিন্তু জীবাণু ধ্বংস করে ফেলে। তাহলে এখানে আমরা 8 নম্বর একটা বৈশিষ্ট্য লিখতে পারি যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু কি করে বলতো? জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে। ওকে, তাহলে আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য কিন্তু পেলাম। একটা হচ্ছে বর্ণহীন, হিমোগ্লোবিন থাকে না, নিউক্লিয়াস আছে, নির্দিষ্ট আকার নয়, আকারটা হচ্ছে অ্যামিবার মতো, যে কোনো সময় তারা চেঞ্জ করতে পারে। এরা বাঁচে কয়দিন? 1 থেকে 15 দিন। প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যাটা কত? প্রায় 2.5 লক্ষ। এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। তাহলে এদের একটা বিশেষ মেকানিজমটা কি? এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। ওকে, এবার দেখি এই শ্বেত রক্তকণিকাকে কয় ভাগে ভাগ করতে পারি। এদের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে দানাদার বস্তু আছে অথবা নাই, এর উপর ভিত্তি করে এই শ্বেত রক্তকণিকাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 2 ভাগে ভাগ করতে পারি। দেখো আমি আগের থেকে কিন্তু একটু লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য, যেন ভিডিওটা অনেক বড় না হয়। তাহলে শ্বেত রক্তকণিকার মধ্যে দানাদার বস্তু আছে কি নাই তার উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকা 2 প্রকার। একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। শুরুতে আমরা অ্যাগ্রানুলোসাইটটাই নিয়ে স্টাডি করে। দেখো অ্যাগ্রানুলোসাইট, এক কথার অর্থ কি? নাই। তাহলে বায়োলজিতে এক কথার অর্থ হচ্ছে নাই, আর গ্রানু কথার অর্থ হচ্ছে দানা, আর সাইট মানে হচ্ছে কোষ। তাহলে এ মানে নাই, গ্রানু মানে দানা, তাহলে দানা নাই, সাইট মানে কোষ, তাহলে দানাবিহীন কোষ। তাহলে এই গ্রানুলোসাইটের অপর নামটা কি হবে বলতো? দানাবিহীন কোষ, তাই না? এরা হচ্ছে দানাবিহীন, এরা হলো দানাবিহীন কোষ। এই দানাবিহীন কোষগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যার একটাকে বলা হয় লিম্ফোসাইট, অপরটাকে বলা হয় মনোসাইট। তাহলে এক গ্রানুলোসাইট দানাবিহীন যে কোষটা আছে, এই কোষকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে বললাম লিম্ফোসাইট, আর একটাকে বললাম কি বলতো? মনোসাইট। এই যে লিম্ফোসাইট, এরা মূলত কোথায় অবস্থান করে? এরা থাকে হচ্ছে প্লীহাতে, লিম্ফ নোড, প্লীহা এবং যকৃতের মধ্যে কিন্তু এই লিম্ফোসাইটটা দেখতে পাওয়া যায়। এই লিম্ফোসাইটটা দেখতে কেমন? লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা কেমন হয়? লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা অনেক বড় হয়, অর্থাৎ এই কোষের যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা কি হবে? অনেক বড় হবে। অনেক বড়। তাহলে কোষটা কেমন হবে? এদের কোষটা হবে ছোট। তাই বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কোষ। এই টেকনিকটা আমি কিভাবে মনে রাখবো দেখো তো। এই লিম্ফোসাইটের এল দ্বারা তুমি মনে রাখবা যে লিম্ফোসাইট বানানটা কি? LYMPH, লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটের মনে রাখবা যে এল দ্বারা কি বোঝায়? এল দ্বারা বোঝাই হচ্ছে লার্জ। এল দ্বারা কি বোঝাবো আমরা? এল দ্বারা বোঝাবো হচ্ছে লার্জ। এই লার্জ কথার অর্থই হচ্ছে কি বলতো ভাইয়া? বড়। তার মানে কি? এর কি বড়? নিউক্লিয়াসটা বড়। এই লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা বড়, কিন্তু কোষটা কি হবে? আকারে ছোট হবে। এবার মনোসাইটের ক্ষেত্রে কি হবে? মনোসাইটের নিউক্লিয়াসটা ছোট, মানে কোষের তুলনায় নিউক্লিয়াসটা হবে আকারে ছোট, কিন্তু কোষটা হবে কি? অনেক বড়। তো এদের কোষটা হবে কি বলতো? আকারে অনেক বড়। তাহলে মনোসাইট, মনো কথার অর্থ এক, তাই এক দ্বারা সাধারণত আমরা কি বুঝাই? এক দ্বারা বুঝাই হচ্ছে ক্ষুদ্র অর্থে, তাই না? এই ক্ষুদ্র কি ক্ষুদ্র হবে? কি ছোট হবে? এদের নিউক্লিয়াসটা ছোট। তাহলে এটা হবে কি বলতো? ছোট নিউক্লিয়াস যুক্ত, ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত বড় কোষ। এরা হলো ছোট নিউক্লিয়াস যুক্ত বড় কোষ, বড় কোষ। আর
লিম্ফোসাইট হচ্ছে বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কোষ। তাহলে কোষটা ছোট হবে কিন্তু নিউক্লিয়াসটা বড়, তাহলে বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কোষ, বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কোষ, ছোট কোষ। ওকে, এবার খেয়াল করো, আমরা শ্বেত রক্ত কণিকার কথা বললাম না, যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করে। এই ফ্যাগোসাইটোসিস করেটাকে, ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে মনোসাইট। তাহলে মনোসাইট কি করে? এই মনোসাইটটা কি করে বলতো? এই মনোসাইটটা করে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে, তাই না? ফ্যাগোসাইটোসিস। ওকে, তাহলে মনোসাইটের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করা। আর লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট কি করবে? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে, এবং অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণুর বিরুদ্ধে কি করবে বলতো? প্রতিরোধ তৈরি করবে। আমার দেহের মধ্যে কিন্তু অনেকগুলো প্রতিরক্ষা স্তর আছে, তার মধ্যে এই লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণুকে আমার দেহের ভিতরে প্রবেশ করতে দেয় না। ওকে, তাহলে লিম্ফোসাইট এবং মনোসাইট নিয়ে আমরা কি কি বললাম? গ্রানুলোসাইট, মানে নাই, গ্রানু মানে দানা, সাইট মানে কোষ। তাহলে গ্রানুলোসাইট কথার অর্থ হচ্ছে দানাবিহীন কোষ, এদের মধ্যে কোনো দানা নাই। এই দানাবিহীন কোষগুলোকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটটার কোষ কেমন? কোষ হচ্ছে ছোট কিন্তু নিউক্লিয়াসটা বড়। তাহলে এই এল দ্বারা কি মনে রাখবো? লার্জ। কি বড়? নিউক্লিয়াসটা বড়। তাহলে বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কোষ কাজটা কি করে? অ্যান্টিবডি তৈরি করে। ওকে, মনোসাইটের ক্ষেত্রে মনো মানে এক, এরা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। সো টেকনিকটা হলো, এই ক্ষুদ্র কি? ক্ষুদ্রটা হচ্ছে তার নিউক্লিয়াস, তাই ছোট নিউক্লিয়াস যুক্ত এরা হচ্ছে বড় কোষ। এবং মনোসাইটের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করা। এরপরে আসি আমরা হচ্ছে গ্রানুলোসাইট। এই গ্রানুলোসাইট কি করে? গ্রানুলোসাইট হচ্ছে দানাযুক্ত কোষ। গ্রানু কথা আসছে গ্রানা থেকে, আর সাইট কথার অর্থ কোষ, তাহলে গ্রানুলোসাইট কথার অর্থ হলো দানাযুক্ত কোষ। ওকে, এই দানাযুক্ত কোষগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতেছি আমরা নিউট্রোফিল, একটাকে বলতেছি ইউসিনোফিল, আর একটাকে বলতেছি বেসোফিল। দেখো, এদের নামকরণের পিছনে কিন্তু একটা কারণ আছে। নিউট্রোফিল কথাটা আসছে কই থেকে বলতো? নিউট্রাল থেকে। আর ফিল কথার অর্থ হচ্ছে পছন্দ করা। তাহলে সে কাউকেই পছন্দ করে না, নিউট্রাল থাকে, এই জন্য একে কি বলা হয় বলতো? নিউট্রোফিল। আর একটা হলো ইউসিনোফিল। এই ইউসিনো কথার অর্থ হচ্ছে এক ধরনের রঞ্জক আছে ইউসিন, সো ওর ধর্মটা হচ্ছে অম্লধর্মী। তার মানে এরা কিন্তু অ্যাসিডোফিলিক অর্থাৎ অম্লীয় ধর্মী। আর বেজোফিল, বেস কথার অর্থ হচ্ছে ক্ষার, এরা হচ্ছে ক্ষারধর্মী, তাই না? ফিল কথার অর্থ পছন্দ করে, যারা ক্ষার ধর্ম পছন্দ করে তারা হলো বেসোফিল। তার এরা হচ্ছে ক্ষার ধর্মী। বেসোফিলটা কেমন? এরা হচ্ছে ক্ষার ধর্মী। আর ইউসিনোফিল এরা হলো এসিড ধর্মী, এরা হলো এসিড ধর্মী। ওকে, আর নিউট্রোফিল এরা হচ্ছে নিরপেক্ষ, তাই না? নিউট্রোফিলটা কাউকেই পছন্দ করে না, এই জন্য এরা হচ্ছে নিরপেক্ষ। এবারে প্রত্যেকটা উপাদানের কিন্তু কাজ আছে। যেমন ধরো নিউট্রোফিল, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করা। অর্থাৎ মনোসাইটের যে কাজ, এই নিউট্রোফিলের কিন্তু ঠিক একই কাজ। মনোসাইটের যে কাজ, নিউট্রোফিলের ঠিক একই কাজ। তার মানে কি? তারা কি করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করবে। ওকে, ইউসিনোফিল এবং বেসোফিল এরা দুইজন একত্রে একত্রে কি করে? একত্রে একটা কাজ করে, সেটা হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে। এরা একত্রে হিস্টামিন নিঃসরণ করে। সো হিস্টামিনটা কি করে? এটা আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। ইউসিনোফিল এবং বেসোফিল যখন একত্রে কাজ করবে তখন আমার দেহের মধ্য থেকে হিস্টামিন নিঃসরণ হবে, এবং এই হিস্টামিনটা কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। এবং বেসোফিলটা কি করে? এককভাবে সে হেপারিন নিঃসরণ করে। এ একাই কি করে? হেপারিন নিঃসরণ করে। এখন হেপারিন জিনিসটা কি? হেপারিন হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ, যার কারণে আমার দেহের মধ্যে রক্ত জমাট বাঁধে না, তাই না? তাহলে এই যে এত বছর ধরে একটা মানুষ 60, 70, 80 বছর বাঁচে, কিন্তু তার দেহের মধ্য দিয়ে প্রতিনিয়ত রক্ত চলাচল করে, কিন্তু কোথাও কোনো রক্ত জমাট বাঁধে না। এই রক্ত জমাট বাঁধে না এই কারণেই যে ধমনী শিরা এবং কৈশিক জালিকার মধ্যে কি থাকে? হেপারিন থাকে, মানে রক্তের মধ্যে হেপারিন থাকে। এই হেপারিনটা নালীর মধ্য দিয়ে চলার সময় রক্তকে ধাক্কা দিয়ে সরায় দেয়, রক্ত জমাট বাঁধে না, কারণ এই ধর্ম কি? পিচ্ছিল ধর্মী।
এই জন্য বেসোফিলটা কি করে, হেপারিন নিঃসরণ করে, এবং এটা প্রধান কাজটা কি, ওই একটাকে বললাম, রক্ত জমাট বাঁধতে দিবে না। তাহলে দেখো নিউট্রোফিল সে নিরপেক্ষ, সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করবে। ইউসিনোফিল এবং বেসোফিল একত্রে হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করবে, তাই না? এবং বেসোফিল ক্ষারধর্মী, এরা হেপারিন নিঃসরণ করে রক্ত জমাট বাঁধতে দিবে না। তো শ্বেত রক্তকণিকার ওভারঅল যে পড়াটা ছিল, এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে এই যে শ্বেত রক্তকণিকা কি করে, আমাদের আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে এবং আমার দেহের মধ্যে সর্বদাই অ্যাক্টিভ থাকে, যার কারণে বাইরে থেকে কোনো শত্রু এসে, শত্রু বলতে জীবাণু এসে আমার দেহকে ইনফেক্ট বা অ্যাটাক করতে পারে না, রোগ জীবাণু এসে আমার দেহকে আক্রমণ করতে পারে না। এই জন্য এই যাতে সর্বদাই সজাগ থাকে, এই কারণে শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। তাহলে শ্বেত রক্তকণিকা কি বলা হয়, এরা হচ্ছে আমার দেহের প্রহরী, নাইট গার্ড, এরা সর্বদাই নাইট গার্ডের মতো কাজ করে, এই জন্য এদেরকে কি বলা হয়, দেহের প্রহরী বলা হয়। আশা করি শ্বেত রক্তকণিকা সংক্রান্ত তোমার যত সমস্যা ছিল সব প্রশ্নের এখানে উত্তর পেয়ে গেছো। পরবর্তী ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অনলাইনে গিয়ে ইউটিউবে গিয়ে তুমি সার্চ করবা কি ভাইয়া, অনলাইন শিক্ষা। ইউটিউবে গিয়ে সার্চ করবা অনলাইন শিক্ষা, এই অনলাইন শিক্ষা লিখে সার্চ করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। তাহলে এরকম ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে যদি পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।